আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সৌদাল সামি। আমি পড়াশোনা করতেছি ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাইড কেমিস্ট্রি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আমরা এইচএসসি এর জৈব যৌগর অ্যালকোহলের বিষয়ে পড়াশোনা করতেছিলাম। প্রথম পার্টে তোমরা দেখেছো এই যে আমাদের বিগত 8 বছরে যেই কোশ্চেনগুলো ছিল সেগুলোই কিন্তু আমরা এখনও পড়াচ্ছি। দেখো, প্রথম পার্টে আমরা দেখেছিলাম যে বিগত 8 বছরে মোট 136টা কোশ্চেন এসেছে জৈব যৌগ থেকে। তো তোমার বেলাও যেটা আসবে সেটাও কিন্তু এই সেম রিলেটেড কোশ্চেনই আসবে। তাই আমরা বিগত 8 বছরে যা যা অ্যালকোহল ভিত্তিক কোশ্চেন আছে তা আলাদা করে নিয়েছি এবং সেগুলোই আমরা এখন পড়ব, যাতে তোমাদের অ্যালকোহল ভিত্তিক কোনো প্রবলেম না হয়। প্রথম পার্টে তোমরা দেখেছো অ্যালকোহল থেকে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করেছি, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের পার্থক্য করেছি। তো যারা প্রথম পার্টে দেখোনি তারা দেখে আসতে পারো। এখন আসো আমরা সেকেন্ড পার্টে আসবো। সেকেন্ড পার্টে আমাদের রয়েছে SN1 SN2, অ্যালকোহল থেকে ইথার, অ্যালকোহল এবং ইথারের পার্থক্য এবং অ্যালকোহল এবং ইথারের পোলারিটি। আসো আমরা শুরু করি। এবার আসো SN1 এবং SN2 বিক্রিয়া কি। আবার SN বলতে কি বোঝায় তা আমাদের জানতে হবে। SN বলতে বোঝাচ্ছি আমরা সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল, সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল কি? প্রথম পার্টে আমি তোমাদের একবার বলেছিলাম যে নিউক্লিওফাইল হলো, আমরা যেরকম জানতাম যে আয়নিক যৌগেরও ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত রয়েছে, তেমনি সমযোজী যৌগেরও কিন্তু অসম বিভাজনের মাধ্যমে আমরা ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত পাই। তো সেই সমযোজী যৌগের অসম বিভাজনের মাধ্যমে পাওয়া ঋণাত্মক প্রান্তকে কিন্তু আমরা বলতেছি নিউক্লিওফাইল। যেমন আমরা আয়নিক যৌগের ঋণাত্মক প্রান্তকে বলি অ্যানায়ন, তেমনি সমযোজী যৌগেরও কিন্তু আমরা ঋণাত্মক প্রান্তকে বলতেছি আমরা নিউক্লিওফাইল। তার মানে একটা সাবস্টিটিউশন বলতে কি বোঝায় তোমরা সবাই জানো, প্রতিস্থাপন, মানে কোনো কিছুর সাথে কোনো একটা জিনিসের সোয়াপ করা। এবার দেখো কিভাবে আমরা এই সাবস্টিটিউশন অফ নিউক্লিওফাইল হয়। প্রথম পার্টেই তোমরা দেখেছো আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি করেছিলাম। তো অ্যালকাইল হ্যালাইড যখন থাকে, একটি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা KOH বা NaOH এর জলীয় দ্রবণের বিক্রিয়া ঘটাই, তাহলে এই KOH এর OH প্রান্ত এবং অ্যালকাইল হ্যালাইডের X প্রান্তের মধ্যে তোমার প্রতিস্থাপন হয়। এই প্রতিস্থাপনকে আমরা বলতেছি আসলে SN বিক্রিয়া বা নিউক্লিওফাইলের প্রতিস্থাপন বিক্রিয়া। এখন কথা হচ্ছে তাহলে SN1 এবং SN2 কি। এবার কথা বুঝো, SN এর বিক্রিয়ারই কিন্তু দুই ভাগ হচ্ছে, SN1 এবং SN2। তার মানে SN1 এবং SN2 কিন্তু বিক্রিয়া দুটো একই, যে দুটোতেই অ্যালকাইল হ্যালাইড থেকে আমাদের অ্যালকোহল তৈরি হবে, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হবে। তাহলে ভিন্নতা কোথায়? ভিন্নতা হচ্ছে কৌশলে। তার মানে আমি কি বললাম, SN1 এবং SN2 এর বিক্রিয়া কিন্তু সেম, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল তৈরি হবে, কিন্তু তাদের মধ্যে কৌশলে ভিন্নতা আছে। তো এবার আমরা দেখব কোন কৌশলে আসলে SN1 হয় এবং কোন কৌশলে SN2 হয়। তাহলে আমাদের পরীক্ষার এই কোশ্চেনে আমাদের কোনো প্রবলেম হবে না। এবার খেয়াল করো, প্রথমেই আসো আমরা আসি SN1 বিক্রিয়ায়। SN1 বিক্রিয়ার নাম কেন SN1 হলো এবং কি হয় এই বিক্রিয়াতে সেটাই আমরা এখন দেখব। প্রথমে আসো, SN1 বিক্রিয়া মূলত 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের সবচেয়ে বেশি সক্রিয়তা থাকে SN1 বিক্রিয়ায়। কেন থাকে সেটাও আমরা একটু পরে জানবো। এখন খেয়াল করি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে কি বোঝাচ্ছি। আমরা ফার্স্ট পার্টেও বারবার বলেছি, যেই কার্বনের সাথে তোমার হ্যালোজেন থাকবে সেই কার্বনে যতগুলো কার্বন যুক্ত থাকবে বা অ্যালকাইল যুক্ত থাকবে তত ডিগ্রি। তার মানে যেই কার্বনের সাথে যত হ্যালোজেন যুক্ত থাকবে সেই কার্বনে যতগুলো কার্বন যুক্ত থাকবে তত ডিগ্রি। তার মানে দেখো, এই কার্বনের সাথে হ্যালোজেন, এই কার্বনের সাথে 3টি কার্বন যুক্ত আছে, তার মানে এটি 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বোঝাচ্ছে। যখনই প্রথমে কি হয়, মেকানিজমটা SN1 বিক্রিয়া কিন্তু 2 ধাপে সংঘটিত হয়। তো প্রথম স্টেপে অ্যালকাইল হ্যালাইড যেটা থাকে আমাদের, সেটা ভেঙে 2 ভাগে ভাগ হয়ে যায়।
একটা হচ্ছে ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্তে। এবং ঋণাত্মক প্রান্তে ভাগ হয়ে যায়। এই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তে ভাগ হয়। এই ধনাত্মক প্রান্তের সাথে পরবর্তীতে আমরা যেই বলেছিলাম যে KOH এর অ্যাকুয়াস মাধ্যম ব্যবহার করি, এই KOH এর OH মাইনাসটা এই ধনাত্মক মাধ্যমকে আকর্ষণ করে। তার মানে পরবর্তী ধাপে স্টেপ 2-তে এই ধনাত্মক প্রান্তের সাথে KOH এর OH মাইনাসটা আকর্ষণ করে। আমরা সবাই জানি ধনাত্মক প্রান্তকে কিন্তু ঋণাত্মক প্রান্তে আকর্ষণ করে। তাহলে তখন তৈরি হয় আমাদের কাঙ্ক্ষিত 3 ডিগ্রি অ্যালকোহল। এখন তোমার কোশ্চেন হতে পারে যে SN1-এ তো 1 বলতে কিছু নাই, সবই তো দেখতেছি আমরা 2 বা 3, বিক্রিয়া করতেছে 3 ডিগ্রি, আবার ধাপ হচ্ছে 2, তাহলে এটাকে কেন আমরা SN1 বলছি? SN1 বলার কারণ হচ্ছে এর ধাপ দুটি হলেও বিক্রিয়ার গতি নির্ধারক ধাপ কিন্তু একটি। তার মানে কি বোঝাচ্ছি? ধরো এখানে দুটি স্টেপে হচ্ছে বিক্রিয়াটি। সেকেন্ড স্টেপটায় একটি OH এর সাথে ধনাত্মক প্রান্ত যুক্ত হচ্ছে, মানে নেগেটিভ প্রান্তের সাথে ধনাত্মক প্রান্ত যুক্ত হচ্ছে। নেগেটিভ প্রান্তের সাথে ধনাত্মক প্রান্ত যুক্ত হওয়া কিন্তু কোনো কঠিন ব্যাপার না। তার মানে সেকেন্ড স্টেপটা কিন্তু খুবই ফাস্ট হয়। তার মানে এই বিক্রিয়াটি মূল বিক্রিয়ার গতি নির্ধারণে কোনো কিন্তু বড় ভূমিকা রাখে না। তার মানে এই বিক্রিয়াটা এমনিই ফাস্ট হতো। কিন্তু এবার আসো প্রথম স্টেপে কি হচ্ছে? প্রথম স্টেপে একটি সমযোজী যৌগকে ভাঙতে হচ্ছে, ভাঙার ফলে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত ক্রিয়েট হচ্ছে। ভাঙাটা কিন্তু ধীর গতি সম্পন্ন। তার মানে এটা কিন্তু অত সহজে বিক্রিয়া হবে না যতটা সেকেন্ড স্টেপে হচ্ছে। তার মানে প্রথম স্টেপটা হতো ধীর গতি সম্পন্ন। যেহেতু এখানে শুধুমাত্র প্রথম স্টেপের উপরই পুরো বিক্রিয়ার গতিটা নির্ধারণ করতেছে, তাই কিন্তু আমরা বিক্রিয়াটাকে SN1 বলতেছি। তো মেইনলি ব্যাপারটা কি তাহলে? SN1 মূলত পুরোপুরি অ্যালকাইল হ্যালাইডের ঘনমাত্রার উপর নির্ভর করতেছে। তো একটা জিনিসের উপর নির্ভর করতেছে বলে আমরা এই পুরো বিক্রিয়াটার নাম রাখতেছি SN1। বুঝে গেছে? এবার আসো আমরা SN2টা বুঝি। SN2 তার আগে একটা জিনিস আমরা দেখে নিই যে SN1 বিক্রিয়ার কিন্তু সক্রিয়তা দেখতে হবে। দেখো এখানে যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে, কার্বোক্যাটায়ন বলতে কার্বনের সাথে একটা ধনাত্মক প্রান্ত আছে, তো কার্বোক্যাটায়ন কিন্তু আমরা জানি 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি এবং শেষে 1 ডিগ্রি স্টেবিলিটি। কার্বোক্যাটায়নের স্থায়িত্ব হচ্ছে 3 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 1 ডিগ্রি। এখানে যেহেতু কার্বোক্যাটায়নের স্থায়িত্বটা খুবই নির্ভরশীল, তাই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন যেহেতু বেশি স্থিতিশীল, তাই SN1 বিক্রিয়া কিন্তু 3 ডিগ্রি বেশি অ্যালকাইল হ্যালাইডের সক্রিয়তা বেশি থাকে। তার মানে SN1 বিক্রিয়ার সক্রিয়তা যদি তোমার পরীক্ষায় আসে তাহলে তুমি বলবা 3 ডিগ্রি সবচেয়ে বেশি হবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে কিন্তু 1 ডিগ্রি। এবার আসো SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়? SN2 বিক্রিয়া কিন্তু এক ধাপে হচ্ছে, খেয়াল করো। স্টেপ 1, এখানে SN2 বিক্রিয়াও কিন্তু আমরা এর সক্রিয়তা আমরা দেখব হচ্ছে 1 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি এবং শেষে 3 ডিগ্রি। এবার আসো SN2 বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। আমরা যদি একটি 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আঁকি, 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড বলতে যেই কার্বনের সাথে হ্যালোজেন থাকবে তার সাথে কয়টি কার্বন থাকবে? একটি কার্বন থাকবে, এবং বাকি কার্বনের হাতগুলোতে হাইড্রোজেন যুক্ত হবে। এবার আসো একটি কার্বন থাকলো, এখন আসো কি হবে দেখি আমরা। এইখানে কার্বন কিন্তু অলরেডি হ্যালোজেনের সাথে যুক্ত আছে, কিন্তু আমরা জানি যে KOH এর OH মাইনাস প্রান্তটাও কিন্তু এখানে রয়েছে। তো ও করবে কি? এই OH প্রান্তটাও একই সাথে এই কার্বনের প্রতি আকৃষ্ট হবে। এতে আমার এক পর্যায়ে এমন হবে যে এই কার্বন একদিকে এই
হ্যালোজেনের সাথে বন্ধন ভাঙতে থাকবে, অন্যদিকে OH এর সাথে বন্ধন গড়তে থাকবে। তার মানে একই সাথে কার্বনে যখন হ্যালোজেন যুক্ত ছিল তখন এই কার্বনকেই কিন্তু OH- আকর্ষণ করতেছিল, যার ফলে কি হচ্ছে, এই কার্বনের একই সাথে হ্যালোজেনের বন্ধন ভাঙতেছে এবং একই সাথে অন্যদিকে OH এর সাথে বন্ধন গড়তেছে। তোমরা কিন্তু এই ব্যাপারটা রিলেট করতে পারবা। এবার খেয়াল করো, উপরে H ছিল এবং একসাথে CH3 এবং H ছিল। এবার খেয়াল করো, এতে কি হলো, এক সময় পরে এটাকে আমরা কি বলি, আমরা এটাকে বলি ট্রানজিশন স্টেট। এরপর খেয়াল করো, এই ট্রানজিশন স্টেটটাই খুব তাড়াতাড়ি ভেঙে যাবে এবং আমাদের কাঙ্ক্ষিত যৌগ তৈরি হবে। তার মানে এই হ্যালোজেনের সাথে যে বন্ধন ভাঙতেছিল এই বন্ধনটা পুরো ভেঙে যাবে এবং OH এর সাথে যে বন্ধন করতেছিল এটা কিন্তু পুরোপুরি গলে যাবে। এভাবেই আমাদের SN2 বিক্রিয়াটা হচ্ছে। এখন তোমার কোশ্চেন হতে পারে যে এখানে আমি কিভাবে বুঝবো যে এখানে কেন 1 ডিগ্রি হলো, তারপরে 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি হলো। খেয়াল করো তুমি, আমরা বলতেছি এখানে কার্বনের সাথে OH- যুক্ত হচ্ছে যখন কার্বনের সাথে হ্যালোজেন ছিল। তার মানে কার্বনের সাথে কখন OH যুক্ত হচ্ছে, যখন কার্বনের সাথে হ্যালোজেন ছিল। এই কার্বনের সাথে OH যুক্ত হচ্ছে যখন কার্বনের সাথে হ্যালোজেন ছিল। এই OH যদি যুক্ত হতো, এই OH যুক্ত হতে কখন বাধা পেত, যদি এখানে H এর বদলে আরও 2টি ভারী গ্রুপ থাকতো। আমার কথা শোনো, এখানে কার্বনের সাথে একটি ভারী গ্রুপ আছে, কিন্তু যদি এখানে কার্বনের সাথে 3-4টি ভারী গ্রুপ থাকতো তাহলে কিন্তু এই OH আসতে আরও বেশি বাধা পেত। তার মানে এই কার্বনের সাথে যদি আমরা 3টি ভারী গ্রুপ দেখতাম তাহলে এই OH আসতে কিন্তু বেশি বাধা পেত। এই বাধাটাকে আমরা বলতেছি স্টেরিক হিন্ড্রেন্স বা স্টেরিক বাধা। তার মানে কার্বনের সাথে যত বেশি ভারী গ্রুপ থাকবে, বলতে বোঝাচ্ছি আমরা, যত বেশি অ্যালকাইল মূলক থাকবে তত কিন্তু আমার বিক্রিয়াটার সক্রিয়তা কমতে থাকবে। তার মানে সবচেয়ে কম সক্রিয়তা তখনই হবে, সবচেয়ে বেশি সক্রিয়তা তখনই হবে যখন কার্বনের সাথে কম ভারী গ্রুপ থাকবে। 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে কম ভারী গ্রুপ আছে, 2 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে 2টি ভারী গ্রুপ আছে এবং 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডে 3টি ভারী গ্রুপ। যত বেশি ভারী গ্রুপ তত তার সক্রিয়তা কম। এবার আসো আমাদের SN1 এবং SN2 শেষ হলো। এখন খেয়াল করবো আমরা অ্যালকোহল থেকে কীভাবে আমরা অ্যালকিন তৈরি করব। প্রথম পার্টে আমরা দেখেছিলাম কীভাবে আমরা অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করি। এখন আমরা দেখব অ্যালকোহল থেকে কীভাবে আমরা অ্যালকিন তৈরি করতেছি। অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি আমরা 2টি ভাবে। প্রথমটি হচ্ছে অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধন। নিরোধন মানে কি, আবার নিরোধন বলতে বোঝাচ্ছে জল শূন্যতা কোনো কিছু থেকে পানি বের করে আনা। তো যখন আমরা কি করব, আমরা অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করব 350 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপে। এতেই আমার অ্যালকোহল থেকে এক অণু পানি বের হয়ে আসবে এবং অ্যালকিন তৈরি হবে। এই যে একটা অ্যালকোহল, অ্যালুমিনিয়াম আমরা বিক্রিয়া করছি, উত্তপ্ত দিচ্ছি, পানি বের হয়ে আসতেছে এবং অ্যালকিন তৈরি হচ্ছে। এভাবেই আমরা অ্যালকোহলের প্রভাবকীয় নিরোধনের মাধ্যমে আমরা কিন্তু অ্যালকিন তৈরি করতে পারি। এবার খেয়াল করো সেকেন্ড আরেকটা কি ওয়ে আছে, আরেকটা হচ্ছে H2SO4 এর মাধ্যমে। আমরা যদি অ্যালকোহলের সাথে H2SO4 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করি তাহলে কিন্তু আমরা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট পাবো এবং এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকে আমরা 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করলে আমরা কিন্তু অ্যালকিন পাবো। তার মানে আমরা প্রথমে একটা অ্যালকোহল নিব, তার সাথে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করব 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আমরা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট পাবো। এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকেই আমরা আবার 160 ডিগ্রিতে উত্তপ্ত করলে আমাদের কাঙ্ক্ষিত অ্যালকিন পাবো। এভাবেই আমরা অ্যালকোহল থেকে অ্যালকিন তৈরি করতে পারি। আমরা ফার্স্ট পার্টে দেখেছিলাম কীভাবে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করতে হয়, সেকেন্ড পার্টে দেখতেছি আমরা অ্যালকোহল থেকে কীভাবে অ্যালকিন তৈরি করতে হয়। পরীক্ষায় কিন্তু আসতে পারে এই দুটির তোমার পরস্পরের কনভার্সন আসতে পারে পরীক্ষায়। এবার আসো আমরা নেক্সট দেখি অ্যালকোহল হতে আবার ইথার কীভাবে বের করতে হবে। উদ্দীপকে তোমার ভালো মতো দেওয়া থাকে যে CnH2n প্লাস 2O এবং এর দুটি সমাণুর কথা বলা থাকে। যখনই এরকম কোনো উদ্দীপকে দেওয়া থাকে তখনই বুঝে নেবা এটা হচ্ছে
ইথার এবং অ্যালকোহলের কথা বলা হচ্ছে। CnH2n + 2O এ এবং বি দিয়ে বলা থাকে, এবং তোমার কোশ্চেনে আসে এ থেকে কিভাবে বি তৈরি করবে এবং এ এবং বি এর পার্থক্য, যেটা আমরা একটু পরেই দেখব। তার মানে অ্যালকোহল থেকে কিভাবে আমরা ইথার তৈরি করব। এই একটু আগে আমরা শিখলাম অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন তৈরি করতে হয়, এখন আমরা শিখব কিভাবে অ্যালকোহল হতে ইথার তৈরি করতে হচ্ছে। আমরা দুটোকে পাশাপাশি দেখার কারণ হচ্ছে দুটি বিক্রিয়ারই প্রথম স্টেপটা কিন্তু সেম। কি হচ্ছে, আমরা একটা অ্যালকোহলকে H2SO4 এর সাথে বিক্রিয়া করতেছি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং তাতে কি হচ্ছে, পানিটা বের হয়ে এখানে একটা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হচ্ছে। একটু আগে দেখো আমরা তোমার H2SO4 এর সাথে যখন আমরা অ্যালকিন বের করতেছিলাম অ্যালকোহল থেকে, তখনও কিন্তু আমরা এই অ্যালকোহলের সাথে H2SO4 বিক্রিয়া করতেছিলাম 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এখানে একটা অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হচ্ছিল, পানি বের হয়ে যাচ্ছিল। এখানেও কিন্তু সেম ব্যাপারটাই হচ্ছে, অ্যালকাইল হাইড্রোজেন সালফেট তৈরি হচ্ছে এবং পানি বের হয়ে যাচ্ছে। এর পরের স্টেপটা হচ্ছে ভিন্ন। আমরা অ্যালকিনের ক্ষেত্রে এই অ্যালকাইল হাইড্রোজেন সালফেটকেই 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছিলাম, কিন্তু এখানে আমরা অ্যালকাইল হাইড্রোজেন সালফেটের সাথে আমরা অতিরিক্ত অ্যালকোহল যুক্ত করব, এবং যার ফলে আমরা পাবো হচ্ছে একটি ইথার। কিভাবে দেখো, প্রথমে আমরা একটা ইথানল ব্যবহার করলাম, ইথানলের সাথে আমরা সালফিউরিক অ্যাসিড যুক্ত করলাম, এতে আমার তৈরি হলো অ্যালকাইল হাইড্রোজেন সালফেট, বা আমরা বলতে পারি ইথাইল হাইড্রোজেন সালফেট। এই ইথাইল হাইড্রোজেনের সালফেটের সাথে আমরা আবার অতিরিক্ত ইথানল ব্যবহার করলাম। এই ইথানল ব্যবহার করার কারণে আমার এখানে 4 কার্বন বিশিষ্ট একটি সরল ইথার পেলাম আমরা, যার নাম বলতে পারি আমরা ডাই ইথাইল ইথার। ওকে, এভাবেই আমরা অ্যালকোহল হতে ইথার তৈরি করতে পারবো। এবার আসো তোমার পরীক্ষার আরেকটি কমন কোশ্চেন, অ্যালকোহল এবং ইথারের পার্থক্য কীভাবে করব। একটু আগেই আমরা প্রথম পার্টে কিন্তু অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকরণ করেছিলাম। তো অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকরণের সময় আমি বলেছিলাম এর মাধ্যমে কিন্তু তুমি অন্য কোনো যৌগের থেকে অ্যালকোহলকেও পার্থক্য করতে পারো। তো দেখো আমরা কিভাবে অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করতে পারি। আমরা জানি অ্যালকোহল সোডিয়ামের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি করে, তো সেটাই আমরা এখানে দেখেছি। ধাতব সোডিয়ামের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় বুদবুদ সহ হাইড্রোজেন এবং সোডিয়াম অ্যালকক্সাইড তৈরি হয়। তার মানে দেখো এখানে আমরা একটা ইথানল ইউজ করেছি 2 অণু ইথানলের ফলে আমাদের এখানে তৈরি হয়েছে 2 অণু সোডিয়াম ইথক্সাইড, এবং হাইড্রোজেন গ্যাসের বুদবুদ তৈরি হবে। তার মানে আমরা যদি একটি গ্লাসে অ্যালকোহল এবং আরেকটি বিকারে ইথার রাখি, একটি বিকারে অ্যালকোহল এবং আরেকটি বিকারে আমরা যদি ইথার রাখি, এবং দুটোতে যদি আমরা সোডিয়ামের সাথে বিক্রিয়া করি, যেটাতে বুদবুদ তৈরি হবে আমরা বুঝে নেব সেটাই হচ্ছে অ্যালকোহল। ইথার কিন্তু ধাতব সোডিয়ামের সাথে বিক্রিয়া করে না। এবার খেয়াল করো PCl5 এর সাথে বিক্রিয়া করলে কি হবে। আমরা কিন্তু অ্যালকোহলের কার্যকরীমূলক শনাক্তকরণের সময় দেখেছিলাম PCl5 এর সাথে অ্যালকোহল কি তৈরি করে, HCl গ্যাস তৈরি করে। তো যখনই অ্যালকোহল PCl5 এর সাথে বিক্রিয়া করবে তখন HCl গ্যাস তৈরি করবে, কিন্তু ইথারও বিক্রিয়া করলেও কিন্তু কোনো HCl গ্যাস নির্গত করবে না। তার মানে HCl গ্যাস নির্গত করার ওয়ে তো আমরা শিখছি যে HCl গ্যাস যে নির্গত হবে তার উপরে আমরা NH3 দিব, সাদা ধোঁয়া উৎপন্ন হলে আমরা বুঝবো যে সেখানে আমার HCl গ্যাস আছে। তার মানে এই বিক্রিয়ার উপর আমরা যদি সাদা NH3টা আমরা রাখি তাহলে কিন্তু কোনো সাদা ধোঁয়া উৎপন্ন হবে না। তোমার সাদা ধোঁয়া উৎপন্ন করার উল্লেখটা এখানে করতে হবে না, তুমি শুধু লিখবা HCl গ্যাস নির্গত হয়, HCl গ্যাস নির্গত হয় না। আর OH এর সাথে PCl5 বিক্রিয়া করবে এবং HCl গ্যাস তৈরি করবে। এখানে ইথারের সাথে আমরা জানি ইথার কিন্তু ROR, সেটাকে এখানে লেখা হয়েছে R2O। এই ইথার বিক্রিয়া করবে এবং কোনো HCl তৈরি করবে না। এবার আসো অ্যাসিটাইল ক্লোরাইডের সাথেও কিন্তু বিক্রিয়া করা হয়। অ্যাসিটাইল ক্লোরাইডের সাথে আমরা অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করতে পারি, কিন্তু ইথার কিন্তু এখানে কোনো বিক্রিয়া করে না। তার মানে আমরা দেখব যে এস্টার তৈরি করতে পারতেছে সে হচ্ছে অ্যালকোহল, যে কোনো বিক্রিয়া করতেছে না সে হচ্ছে ইথার। এভাবেই আমরা অ্যালকোহল এবং ইথারের পার্থক্য করতে পারি। এবার আসো নেক্সট বিক্রিয়ায় আসি আমরা। অ্যালকোহল এবং ইথারের পোলারিটি আবার একটি খুব কমন কোশ্চেন। পোলারিটি আবার কী জিনিস, তোমরা পর্যায়বৃত্ত চ্যাপ্টারে অলরেডি পড়ে আসছো। পোলারিটি হচ্ছে আমরা যদি সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, তার মানে সমযোজী যৌগে আবার আয়নিক বৈশিষ্ট্য কীভাবে আসে। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য বলতে সমযোজী যৌগের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে যেই ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হচ্ছে সেটাকে আমরা বলতেছি পোলারিটি। যেহেতু অ্যালকোহল এবং ইথার দুটি একটি সমযোজী যৌগ, তাই এদের মধ্যে কিন্তু তোমার পোলারিটি আসতেই পারে। দেখো খেয়াল করে, একটি অ্যালকোহলের সাথে কি থাকে, একটি অ্যালকোহলে কার্বন থাকে, ও থাকে এবং এর সাথে H থাকে। আমরা যদি দেখি একটি অ্যালকোহলে যদি আমরা বলি যে H থাকে,
অপরদিকে একটি ইথারে কি থাকে, একটি ইথারে অক্সিজেন থাকে এবং দুই পাশেই থাকে হচ্ছে ইথারে দুই পাশেই কার্বন থাকে। খেয়াল করে দেখো, অক্সিজেন এবং হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য দেখতে হবে। তড়িৎ ঋণাত্মকতা আবার কি? তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে দুটি সমযোজী যৌগে যে দুইজন শেয়ারকৃত ইলেকট্রন রয়েছে, একজোড়া শেয়ারকৃত ইলেকট্রন রয়েছে, এই একজোড়া শেয়ারকৃত ইলেকট্রন যেই মৌলটা বেশি টানতে পারে তার তড়িৎ ঋণাত্মকতা বেশি। তার মানে সমযোজী যৌগের শেয়ারকৃত ইলেকট্রনকে নিজের দিকে টেনে আনার প্রবণতাকে কিন্তু আমরা বলতেছি তড়িৎ ঋণাত্মকতা। দেখো এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5, তার মানে শেয়ারকৃত ইলেকট্রনকে ও 3.5 পাওয়ারে টানতে পারবে। অন্যদিকে হাইড্রোজেনের তোমার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু আমাদের 2.1, তার মানে এখানে কিন্তু অক্সিজেন বেশি টানতে পারছে, যার ফলে অক্সিজেন এখানে আংশিক ঋণাত্মক হবে এবং হাইড্রোজেন থেকে ইলেকট্রন চলে যাচ্ছে বলে ও আংশিক ধনাত্মক হবে। কিন্তু ইথারের ক্ষেত্রে আবার কি হচ্ছে? ইথারের ক্ষেত্রে অক্সিজেনের সাথে যুক্ত রয়েছে একটি কার্বন। কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। খেয়াল করো এইখানে 2.1-এর সাথে প্রতিযোগিতা করে ইলেকট্রনটা যত কাছে আনতে পারতেছিল অক্সিজেন, এখানে কিন্তু 2.5-এর সাথে প্রতিযোগিতা করে অক্সিজেন অত কাছে আনতে পারতেছে না। তার মানে যেই ইলেকট্রন শেয়ারটা ছিল সেই শেয়ারটা কিন্তু অক্সিজেন বেশি কাছে আনতে পারতেছে না যতটা অ্যালকোহলে আনতে পারতেছিল। তাই এখানে মাইনাসের পরিমাণটাও কম হবে, এখানে প্লাসের পরিমাণটাও কম হবে, তাই অ্যালকোহলের পোলারিটি বেশি। প্রথম কারণ হলো এটা। তো তোমরা যদি পরের কারণটা পরে দেখো যে অ্যালকোহলে ও এবং এইচ বন্ধনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 1.41 এবং অপরদিকে ইথার অণুতে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে শুধু 1। তো যেখানে 1.41 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বেশি, তাই আমাদের অ্যালকোহলের পোলারিটিও কিন্তু বেশি। এরপর আসো সেকেন্ড কারণটাই আমরা দেখি। আমরা জানি তোমার অ্যালকাইল মূলক হচ্ছে একটি ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, অর্থাৎ এটা কিন্তু ধনাত্মককে আবেশ করে। যখন একটা ইথারে কিন্তু দুটি কার্বন যুক্ত মানে দুটি অ্যালকাইল মূলক যুক্ত, অপরদিকে অ্যালকোহলে একটি মাত্র অ্যালকাইল মূলক যুক্ত। দুটি অ্যালকাইল মূলক যুক্তের কারণে ইথার অণুতে তোমার ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যায়। ইলেকট্রন ঘনত্ব বেশি হলে কি হয়? এই যে কার্বনে যে ধনাত্মক প্রান্ত ছিল সেটা আরও কমে যায়, কারণ ইলেকট্রন বেশি হলে অবভিয়াসলি পজিটিভ কমে যাবে। তার মানে আমি আবার বলতেছি, অ্যালকোহলে ও এর সাথে একটি অ্যালকাইল মূলক থাকে, ইথারে ও এর সাথে দুটি অ্যালকাইল মূলক থাকে। একটি অ্যালকাইল মূলক থাকলে এখানে যে ইলেকট্রন ঘনত্বটা যত বেশি বৃদ্ধি পাবে, ইথারে কিন্তু ইলেকট্রন ঘনত্বটা তার থেকে অনেক বেশি বৃদ্ধি পাবে, যার ফলে পজিটিভ প্রান্তটা কমে যাবে, তাই এখানেও পোলারিটি কমে যাবে। তাহলে দুইটা কারণ গেল, একটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য আর একটা হচ্ছে তোমার ইলেকট্রন ঘনত্বের পার্থক্য। এই হচ্ছে আমাদের দুটি কারণ, অ্যালকোহল এবং ইথারের পোলারিটি। এবার আসো আমাদের নেক্সট আসে, অ্যালকোহল থেকে কীভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই টপিকটা কিন্তু শুধুমাত্র যে অ্যালকোহলের বিক্রিয়া আসবে তা না, পুরো বোর্ড কোশ্চেনে মনে হয় একবার আসছিল অ্যালকোহল থেকে কীভাবে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে হয়, কিন্তু এই প্রশ্নটা উদ্দীপকে অন্যান্য যৌগের ক্ষেত্রে অনেকবার আসতেছে, তো তোমাকে এটা শিখতেই হবে। তো তোমার পরীক্ষায় যদি কখনো বলে যে একটা অ্যালকোহল দেওয়া থাকলো এবং অ্যালকোহলের যদি কোশ্চেনে বলে তীব্র জারণ করা হয়েছে, তীব্র জারণ, তাহলে কিন্তু আমরা পাবো কার্বক্সিলিক অ্যাসিড। কিন্তু যদি বলা হয় অ্যালকোহলের আংশিক জারণ, তাহলে কিন্তু আমরা পাবো অ্যালডিহাইড। অ্যালকোহলের আংশিক জারণ যদি আমরা পাই তাহলে কিন্তু পাবো আমরা অ্যালডিহাইড, অ্যালডিহাইড বা কার্বনিল পাবো আমরা এখানে, কার্বনিল। ওকে, তার মানে আমরা অ্যালকোহলের আংশিক জারণ করলে পাবো কার্বনিল এবং অ্যালকোহলের তীব্র জারণ করলে পাবো অ্যাসিড। তো দেখো কীভাবে আমরা করবো, একটা অ্যালকোহলকে আমরা যদি K2Cr2O7 এবং H2SO4 এর উপস্থিতিতে জারণ করি তাহলে আমরা পাবো কার্বনিল, এবং এই কার্বনিলকে আমরা আবার জারণ করলে আমরা পাবো অ্যাসিড। তার মানে অ্যালকোহলকে প্রথমে আমরা জারণ করব, আমরা পাবো অ্যালডিহাইড, তারপরে আমরা আবার জারণ করে আমরা পাবো হচ্ছে অ্যাসিড। অ্যালডিহাইড বলতে আমি বুঝাচ্ছি কার্বনিল যৌগকে বুঝাচ্ছি। দেখো অ্যালকোহলকে শক্তিশালী জারক দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড বা কিটোন এবং পরবর্তীতে জৈব অ্যাসিডে পরিণত হয়। তো আমরা এই ক্লাসে শিখলাম যে বিগত 8 বছরে অ্যালকোহল ভিত্তিক কী কী কোশ্চেন এসেছিল। তোমার সামনে এইচএসসি আছে,
তুমিও জানো এখন যদি সব বিক্রির উপর ফোকাস করো তাহলে তুমি সৃজনশীলে কিন্তু অতটা পারফেক্ট হতে পারবে না যতটা তুমি যেই ছেলেটা একটি টপিকের উপর ফোকাস দিয়ে পড়াশোনা করেছে। তো এখন তোমাকে বুঝে শুনে পড়তে হবে। বিগত 8 বছরে যা কোশ্চেন আসছে তাই কিন্তু তোমার বছরে আসার সম্ভাবনা বেশি, তাই তুমি ওই কোশ্চেনগুলো অ্যানালাইজ নিয়ে পড়বো। তো আজকে আমরা শিখলাম বিগত 8 বছরে অ্যালকোহল ভিত্তিক কী কী কোশ্চেন আসছিল এবং অ্যালকোহল থেকে যাতে এর বাইরে কোনো কিছু না পড়তে হয়। তো বিগত সামনে যখনই অ্যালকোহল ভিত্তিক কোনো কোশ্চেন আসবে যাতে তোমার মনে কোনো চিন্তা না আসে। আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম।